আমাদের দেশ যদি কোনো একটি ভূমিখণ্ড হয়, কোনো একটি স্থান যে স্থানে আমাদের দেশের ইতিহাস বদলে দেওয়ার প্রতীক হয়ে উঠতে থাকে, তো সেটা হলো জালিয়ানওয়ালাবাগ। 2000 বছর আগেকার গোলগোথা, 70 বছর আগের আউসভিটস, 1960 সালে দক্ষিণ আফ্রিকার সার্ভভিল, 1989 সালে চীনের তিয়ানআনমেনের চক, এগুলি সবই একই গোত্রে পড়ে। এরা সকলেই ইতিহাস বদলে দিয়েছিল। 1919-এর 10ই মার্চ যখন রাওলাট অ্যাক্ট চালু হলো, তখন চিরকালের ব্রিটিশ ভক্ত গান্ধী প্রথম বুঝলেন ব্রিটিশরা ভারতীয়দের ঠকাচ্ছে। প্রথম মহাযুদ্ধে এত যে ভারতীয় ব্রিটিশদের হয়ে প্রাণ দিল, খিদমত খাটল, তার কোনো প্রতিদানই দিল না ব্রিটিশরা। এই প্রথম মহাত্মা গান্ধী ভাবতে বাধ্য হলেন ব্রিটিশরা তার বন্ধুত্বকে মান্যতা দিচ্ছে না। বিচারপতি স্যার সিডনি রাওলাটের মস্তিষ্ক প্রসূত ওই আইনে পুলিশকে যে ক্ষমতা দেওয়া হলো, তা পড়লে এখনকার আরওয়াল নকশালদেরও হাড় হিম হয়ে যাবে। খবরের কাগজের ওপর নিষেধাজ্ঞা, বিনা পরোয়ানায় গ্রেফতার, বিনা বিচারে দীর্ঘকাল কারাবাস, গোপনে বিচার, এসব তো ছিলই। উপরন্ত অভিযুক্তরা জানতে পারত না কে অভিযুক্তা এবং কি তার দোষ, কি সাক্ষ্য প্রমাণ তাদের বিরুদ্ধে হাজির করা হয়েছে। মুক্তি পেলে তাদের জামানত দিয়ে মুচলেখা দিতে হতো যে তারা কোনো রাজনৈতিক, শিক্ষাগত বা ধর্মীয় কর্মকাণ্ডে যুক্ত থাকবে না। শোনা যায় স্যার সিডনির প্রপৌত্র ভারতে এসে জালিয়ানওয়ালাবাগের চত্বরে দেখে নাকি কেঁদে ফেলেছিলেন। তার প্রপিতামহই তো ওই হত্যাকাণ্ডের প্রথম কাণ্ডারি ছিলেন। যেখানে অত্যাচার সেখানে প্রতিরোধ। পাঞ্জাব তাই রাওলাট অ্যাক্টের বিরুদ্ধে ফেটে পড়েছিল ক্ষোভে। মহাত্মা গান্ধী ঠিক করলেন বিক্ষুব্ধ পাঞ্জাবে যাবেন। 8ই এপ্রিল ট্রেনে চড়ে দিল্লি রওনা হলেন। পথে তাকে গ্রেপ্তার করে ফেরত পাঠিয়ে দেওয়া হলো। তখনকার অবিভক্ত মহারাষ্ট্রের বাইরে বেরোনো তার নিষিদ্ধ হয়ে গেল। শুনে ক্রুদ্ধ অমৃতসরের জনতা তাণ্ডব চালালো। ব্রিটিশ ব্যাংকের উপর হামলা হলো। খুন হলেন কয়েকজন ব্রিটিশ ব্যাংক ম্যানেজার। এমনকি এক ব্রিটিশ নারী মিশনারি প্রহৃত হলেন রাস্তায়। এবার পাঞ্জাবে চালু হলো সামরিক শাসন। ক্ষমতার অধীশ্বর জেনারেল রেজিনাল্ড ডায়ার অমৃতসরের নাগরিকদের চিঠিপত্র সেন্সর হতে লাগলো। সন্দেহজনক ব্যক্তিদের বাড়ির জলের ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হলো। মন্দির মসজিদে ভক্তদের ঢোকা বারণ হয়ে গেল। বিদ্রোহীদের ধরে ধরে প্রকাশ্যে চাপকানো হলো। যে রাস্তায় ওই মহিলা মিশনারি আক্রান্ত হয়েছিলেন, সেই রাস্তা দিয়ে চলবার সময় প্রত্যেক ভারতীয়কে হামাগুড়ি দিতে বাধ্য করা হয়েছিল। পাঞ্জাবি প্রতিবাদীরা কিন্তু মাথা নোয়ালেন না। ঠিক করলেন জালিয়ানওয়ালাবাগের মাঠে প্রতিবাদ সভা হবে। 13ই এপ্রিল জেনারেল ডায়ারের নিষেধাজ্ঞার পরোয়া না করে কয়েক হাজার লোক জড়ো হলো জালিয়ানওয়ালাবাগের মাঠে। সেদিন ছিল বৈশাখী উৎসব, অর্থাৎ জাট বৈশাখী। ক্ষিপ্ত জেনারেল ভাবলেন আর একখানা 1857-র বিদ্রোহ এক্ষুনি ঘটে যাবে বুঝি। আর দেরি না করেই 90 জন বালুচি আর গুর্খা সৈন্য নিয়ে জালিয়ানওয়ালাবাগের পার্কে ঢুকলেন জেনারেল ডায়ার। বালুচি মানে বালুচিস্তান আর গুর্খা মানে গোর্খা জাতি। শ্বেতাঙ্গ ছিল মাত্র 4 জন, 2 জন অফিসার আর 2 জন নিরাপত্তা প্রহরী। নেহাত রাস্তা সরু ছিল পার্কে ঢোকার, নইলে আরো সৈন্য, এমনকি মেশিন গান আর সাজোয়া গাড়িও ঢুকিয়ে দিতেন জেনারেল ডায়ার। পরের ঘটনার বর্ণনা দিয়েছেন ব্রিটিশ সাম্রাজ্যবাদীর সভ্যতার সবচেয়ে অনুশোচনাহীন উদ্ধত্ত প্রবক্তা উইনস্টন চার্চিল। জনতার হাতে লাঠি ছাড়া কোনো অস্ত্র ছিল না। তারা কাউকে বা কোনো কিছুকে আক্রমণ করেনি। তারা একটি রাজদ্রোহমূলক সভা করছিল। যখন তাদের ছত্রভঙ্গ করবার জন্য গুলিবর্ষণ শুরু হলো, তারা ইতস্তত ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো। ট্রাফালগার স্কোয়ারের চেয়েও অনেক ছোট এক চিলতে জায়গায় আটকে পড়েছিল তারা।
বেরোবার কোনো জায়গা ছিল না বললেই চলে। এমনই গাদাগাদি অবস্থা যে একটা বুলেট 3-4টে দেহ ফুঁড়ে বেরিয়ে যেতে পারত। লোকে পাগলের মতন এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করে দেয়। যখন ঝাঁকে ঝাঁকে গুলি ছুটে আসছিল মাঠের মাঝখান লক্ষ্য করে, তখন তারা মাঠের পাশের দিকে ছড়িয়ে পড়ে। অমনি গুলি চালানো হলো পাশের দিকে। অনেকেই মাটিতে শুয়ে পড়ে, তখন সেই মাটির দিকেই তাক করে চালানো হলো গুলি। 8 থেকে 10 মিনিট ধরে চলে অনবরত এই গুলি বর্ষণ। গুলি চালানো বন্ধ হয় কেবল গুলির যোগান শেষ হওয়ার মুখে দাঁড়িয়ে। কিছু গুলি অবশ্য রেখে দেওয়া হয়েছিল যাতে সৈন্যরা নিরাপদে পার্ক থেকে বেরিয়ে গাড়িতে উঠে ফিরে আসতে পারে। সৈন্য যদি আরো বেশি থাকতো তাহলে ক্ষয়ক্ষতি আরো বেশি হতো। অবশেষে চার্চিলের হিসাব মতো 379 জন, আসলে তার অনেক বেশি মৃত আর 1200 বা ততোধিক জখম মানুষকে ফেলে রেখে ব্রিটিশ সাম্রাজ্যের বীর সেনারা, মানতেই হবে তাদের মধ্যে শ্বেতাঙ্গ ছিল মাত্র 4 জন, রণাঙ্গন ত্যাগ করে চলে যায়। দ্বিতীয় সিপাহি মিউটিনির সমস্ত সম্ভাবনা রোধ করে বীর দর্পে। এরকম ঘটনা ব্রিটিশ সাম্রাজ্যের আধুনিক ইতিহাসে অভূতপূর্ব বেনজির। বেসামরিক জনসমষ্টির সঙ্গে সৈন্যদের সংঘর্ষের জন্য যেসব বেদনাদায়ক ঘটনা ঘটে থাকে তার কোনোটার সঙ্গেই এর মিল নেই। এ একেবারে ভিন্ন গোত্রের একটি ঘটনা ছিল। এ ঘটনা অস্বাভাবিক, এ ঘটনা দানবিক, অশুভতার মাত্রা বিচারে এ ঘটনা একক অনন্য। আত্মপক্ষ সমর্থনের জেনারেল ডায়ার বলেছিলেন, কি করব, আমাকে যে একটা বিপ্লবী সেনাদলের মোকাবিলা করতে হয়েছিল। চার্চিলের বিদ্রুপ বটে, যে কোনো সেনাদলের মুখ্য বৈশিষ্ট্য হলো তারা সশস্ত্র, অর্থাৎ অমৃতসরের এই জনতা ছিল নিরস্ত্র, কিন্তু তাদেরকে তৈরি করে দেখানো হয়েছিল সশস্ত্র। তারা একটি ঢিলও ছড়েনি। সভা সাম্রাজ্যবাদী চার্চিলের আক্ষেপ, ব্রিটিশদের কাজকর্ম চালানোর দস্তুর এটা নয়। ব্রিটিশ সাম্রাজ্যের ন্যায়পরতার গায়ে এ নাকি এক অনপনের কলঙ্ক। অকারণ আতঙ্কে জেনারেল ডায়ারের মাথা খারাপ হয়ে গিয়েছিল। এত বড় নারকীয় কাণ্ড ঘটানোর অপরাধে জেনারেল ডায়ারকে সপেনশন, অকাল অবসরের মতন ভয়ঙ্কর প্রচন্ড শাস্তি পেতে হয়েছিল। সপেনশন, অকাল অবসর, বুঝতে পারলেন? অকাল অবসর নিয়ে দেশে ফেরার পর বীরত্বের পুরস্কার স্বরূপ একটি মহিলা সংঘ তাকে 26,000 পাউন্ড, অর্থাৎ আজকের হিসেবে 1 লক্ষ পাউন্ডের তোড়া উপহার দিয়েছিল। তিনি যা করেছিলেন সেটা নাকি মহিলাদের সম্মান রক্ষার্থে অনিবার্য ছিল। পাঞ্জাবের সেই সময়কার লেফটেন্যান্ট গভর্নর মাইকেল ওডায়ার ও জেনারেল ডায়ারকে লম্বা চড়া সার্টিফিকেটও দিয়েছিলেন। ওডায়ারকে তার পদ থেকে অপসারিত করা হয়েছিল, কিন্তু কি অসম্ভব যে এইসব অনুশোচনাহীন সাম্রাজ্যবাদীদের। 1922 সালে শ্রী শঙ্করন নায়ার যখন একটি বইতে ওডায়ারকে এই ঘটনার জন্য দায়ী করেন, যে কাহিনী নিয়েই অক্ষয় কুমারের নতুন সিনেমা কেসরি চ্যাপ্টার 2, সেই আইনজীবী ওডায়ার তার বিরুদ্ধেই মানহানির মামলা করেন এবং আশ্চর্য, সেই মামলা তিনি জিতেও যান। ব্রিটেনে বসে 500 পাউন্ড জরিমানা দিতে হয়েছিল শঙ্করন নায়ারকে। ব্রিটিশ আইন বলে কথা, তবে পাওনা গন্ডা চুকিয়ে দেওয়ার কতগুলো নিজস্ব পথ আছে ইতিহাসের। 13ই মার্চ 1940 ছিল সেই পাওনা গন্ডা মিটিয়ে দেওয়ার নিজস্ব পথ। শহীদ উধম সিং লন্ডনে ও ডায়ারকে গুলি করে মারেন। অমর হয়ে আছে বিচারকালে সর্দার উধম সিং এর উক্তি, এটা ওর প্রাপ্য ছিল। আসল অপরাধী তো উনি আমাদের দেশের মানুষের মনোবল গুড়িয়ে দিতে চেয়েছিলেন, তাই আমি ওকে গুড়িয়ে দিলাম। পাক্কা 21 বছর ধরে আমি বদলা নেবার অপেক্ষায় ছিলাম। আজ সে কাজ করতে পেরে আমি খুশি। মরতে আমি ভয় পাই না, আমি তো দেশের জন্য মরছি। আমি তো দেখেছি ব্রিটিশ শাসনে আমার দেশের মানুষ কিভাবে না খেয়ে কাটিয়েছে। এই ছিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের শুরু থেকে শেষের কাহিনী। কিন্তু এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নিয়ে শুধু পাঞ্জাবিদের বা পাঞ্জাবের কারনামা ছিল না, কারনামা ছিল কিন্তু আমাদের বাংলায় আমাদের জাতীয় কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরেরও। রবীন্দ্রনাথ ঠাকুরের পুরো কাহিনীটি আলাদাভাবে আমি
জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের উপর পুরো আলাদাভাবে বর্ণনা করব, কারণ রবীন্দ্রনাথের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের উপর শুধুমাত্র স্যার উপাধি ত্যাগ নয়, তার একটা বিরাট কার্যপ্রণালী ছিল যেটা অনেকে জানেন না। সেই ভিডিওটা নিয়ে আসবো। জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।